আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। বাজেট মানুষের জন্য নয়, গুটি কয়েক ব্যবসায়ীদের জন্য, জানালেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জানাবো, বিএনপি মনে করছে আওয়ামী লীগের জন্য ধাক্কা বিজেপির হোঁচট। সদ্য অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ নরেন্দ্র মোদীর পার্টি। এটাকে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় বার্তা বলে মনে করছে রাজপথে বিরোধী দল বিএনপি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যমূলক সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রকাশ্যে ঘুরছেন যুবলীগ নেতা। জানিয়ে দিব, এমপি আনার হত্যা এবার আওয়ামী লীগ নেতা আটক। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। এদিকে যশোরে মধ্যরাতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা। যশোর সদর উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোহাম্মদ আলী নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাহুল গান্ধীকে রাজনীতির বিষয়ে যে পরামর্শ দিলেন শাহরুখ খান। ভারতের সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনকে ঘিরে আলোচনা তুঙ্গে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট তাদের জয় পরাজয়ের হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত। এ সময় রাজনৈতিক নেতাদের নিয়ে বিভিন্ন বিষয়ে সামনে এসেছে, চলছে আলোচনা সমালোচনা। এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। 2008 সালের এক অনুষ্ঠানে ভিডিওটিতে দেখা যায় রাহুল গান্ধী কিং খানের সাথে কথা বলার এক পর্যায়ে রাজনৈতিক পরামর্শ চান। বিষয়টি নতুন করে ভারতের রাজনীতিতে আলোচনার সৃষ্টি হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক সূত্র বলছে, ওই মঞ্চে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং উপস্থিত ছিলেন। রাহুল শাহরুখের কাছে জানতে চান রাজনীতিতে কি পরামর্শ দিতে চান। জবাবে শাহরুখ খান স্বভাবসুলভ হাসি দেন। মজার ভঙ্গিতে তিনি বলেন, কাকে সেটা জিজ্ঞেস করলেন? আমি একজন অভিনেতা, জীবিকার স্বার্থে মিথ্যা বলি এবং প্রতারণা করি। এরপর আরও বলতে থাকেন শাহরুখ। তিনি বলেন, রাজনীতিবিদদের সততার সঙ্গে কাজ করা এবং দেশের জন্য গর্ব অনুভব করা উচিত। দেশকে ভালোবাসুন, টেবিলের তলায় টাকা নেবেন না। আসুন আমরা অন্ধকারের পথে না হেঁটে আলোর পথে হাঁটি। এটি আমার পরামর্শ থাকবে আপনাকে। যদি কাজগুলো ঠিকভাবে করি তাহলে আমরা অর্থ উপার্জন করতে পারবো এমনিতেই। এতে সবাই সুখী হবে এবং একটি মহান ও গর্বিত জাতিতে পরিণত হবে ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাজেট মানুষের জন্য না, গুটি কয়েক ব্যবসায়ীদের জন্য, আমির খসরু। জাতীয় সংসদে প্রস্তাবিত 2024-25 অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট তো বাংলাদেশের গুটি কয়েক ব্যবসায়ীদের জন্য, এদের ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য বাজেট করা হয়েছে। বাংলাদেশের মানুষের জন্য বাজেট হওয়ার কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট উপস্থাপনা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেট আর কি, যেখানে একটা অনির্বাচিত সরকার যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেওয়ার কারণ তারা কোনো নির্বাচিত সরকার নেই। এই ব্যাপারে কারো মনে কোনো সন্দেহ নেই। এ সরকার কখনোই জনগণের কথা ভাবে না। তিনি বলেন, বাজেট দেয় কি দিয়ে? একটা দেশের রিসোর্সের উপর ভিত্তি করেই তো বাজেট দেওয়া হয়। বাংলাদেশের বর্তমান রিসোর্স কি আছে? ব্যাংক খালি। বাংলাদেশে দেনা বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়েছে এখন? এখান থেকে দেনা শোধ করতে প্রিন্সিপাল এবং বাজেটের বড় একটা অংশ চলে যাচ্ছে বিদেশে ধার দেনা শোধ করতে, এবং বাজেটের বড় অংশ চলে যাচ্ছে বিদেশে পাচার করে। তিনি আর বলেন, ব্যাংকিং সেক্টর খালি করে ফেলেছে সরকার। দেশের রিজার্ভের অবস্থা খুবই খারাপ, ফরেন কারেন্সির অবস্থা খারাপ। মানে যে রিসোর্সগুলোর উপর ভিত্তি করে বাজেট হয়, বাংলাদেশ তো আজকে সেগুলো অনুপস্থিত। একদিকে একটা অনির্বাচিত সরকার যাদের কোনো ম্যান্ডেট নেই বাজেট দেবার, অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্র
রাষ্ট্রীয় তহবিল খালি করে ফেলেছে চুরি, দুর্নীতি এবং বিদেশে পাচারের মাধ্যমে। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রস্তাবিত বাজেটে বিদ্যুতের দাম বাড়াবে, গ্যাসের দাম বাড়াবে, পানির দাম বাড়াবে, ট্যাক্স বাড়বে এবং জোর করে ট্যাক্স আদায় করবে। সুতরাং এই টাকাটা আবার যাবে তাদের, অর্থাৎ জনগণের টাকা তাদের পকেটে যাবে। সুতরাং যতটুকু করবে সেটা তো সাধারণ মানুষের থেকে আদায় করবে তারা সরকার। এটি হচ্ছে তাদের বাজেট। এ সময় তিনি আরও বলেন, যারা বিদ্যুৎ চুরি করে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল দিতে হয়, পানি চুরি করবে, গ্যাস চুরি করবে, সবকিছু জনগণের পকেট থেকে বিল দিতে হবে। এটি হচ্ছে তাদের বাজেট। তারা আবার লুটপাট করে নিয়ে চলে যায়, এগুলো সব জনগণ এই দিনা শোধ করে। সুতরাং এদের আবার কিসের বাজেট? অর্থনীতি ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখান থেকে ঘুরে দাঁড়াতে একটা নির্বাচিত সরকার হতে হবে, একটা মুক্তবাজার অর্থনীতি, সকলের সমান সুযোগ থাকতে হবে, লেভেল প্লেইং ফিল্ড রাজনীতিতে থাকতে হবে, লেভেল প্লেইং ফিল্ড অর্থনীতিতে থাকতে হবে। তাহলেই জাতির প্রত্যেকটা মানুষ তার নিজের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সে অর্থনীতিতে অবদান রাখতে পারবে, রাজনীতিতে অবদান রাখতে পারবে। সুতরাং এভাবে যে বাজেট করলো, এ বাজেট কোনো বাজেট নয়, এটা হচ্ছে জনগণের পকেট কাটার বাজেট। বিএনপি মনে করছে আওয়ামী লীগের জন্য ধাক্কা বিজেপির হোঁচট। সদ্য অনুষ্ঠিত ভারতের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, অর্থাৎ নরেন্দ্র মোদীর পার্টি। এটাকে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় বার্তা বলে মনে করছে রাজপথের বিরোধী দল বিএনপি। দলটির নেতাদের মতে ভারতের নির্বাচন কমিশন বাংলাদেশের মতো সরকার প্রভাবিত নয়, দেশটিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর। সেজন্যই ভারতের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। ফলে এককভাবে বিজয়ের পথে হোঁচট খেয়েছে নরেন্দ্র মোদী দল বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা না পায় সাম্প্রদায়িক ভারত প্রতিষ্ঠার জন্য মোদীর যে পরিকল্পনা তা রুখে দিয়েছে দেশটির গণতন্ত্রকামী জনগণ। অন্যদিকে বাংলাদেশের জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে দলটির নেতারা। ভারতের 543 আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য 272 আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে পেয়েছে 240 আসন। এখন সরকার গঠনের জন্য ন্যাশনাল ডেমোক্রেট অ্যালায়েন্স বা এনডিএম শরিকদের 53 আসনের উপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসন জয় পেয়েছে। অন্যদিকে দেশটির বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 233 আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99 আসন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের লোকসভা নির্বাচনে জনমনের প্রতিফলন ঘটেছে। ভারতবর্ষে ভোটের অধিকার আছে বলে অন্তত 3 বার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মোদীর ক্ষমতায় যার যে ইচ্ছা ভাবনা সেটাকে জনগণ রোধ করে দিয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা তারা পাচ্ছে না। বিষয়টি খেয়াল করে আমাদের ভোটাধিকার সেই অবস্থা ফিরে আনতে হবে। মানুষ যেন ভোট দিতে তার পছন্দের মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে সে ব্যবস্থা আমাদের করতে হবে। বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গতকাল বৃহস্পতিবার কালবেলাকে বলেছেন, ভারতের সাম্প্রতিক নির্বাচনে তাদের নিকট প্রতিবেশীদের প্রতি নীতিগত পরিবর্তন হবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এবারও সরকারটা বিজেপির, তবে আগেরটা থেকে কিছুটা পার্থক্য আছে, এজন্য একটু অপেক্ষা করা ভালো। গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রকাশ্যে ঘুরছেন যুবলীগ নেতা। একাধিক মামলায় আসামি এবং আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হয়ে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। অভিযোগ রয়েছে, এককালে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরে ভোল পাল্টে যায় যুবলীগ নেতা। তার আপন বড় ভাই গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, তার পিতাও ছিলেন বিএনপির নেতা এবং জিয়াউর রহমান জাগদেলের এমপি প্রার্থী। এসব নিয়ে খোদ দলের ভেতরে কবির সরকারকে নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। অথচ এই বিতর্কিত নেতা 7 বছর ধরে থানা যুবলীগ শীর্ষ পদে বহাল তবিয়তে রয়েছেন। সম্প্রতি পেয়েছেন জেলা আহ্বায়ক কমিটির পদও। কবির হোসেন সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় আশুলিয়া থানায় একাধিক মামলা সহ ঢাকা রমনা থানায় রয়েছে একটি মামলা। ইতিমধ্যে রমনা থানার মামলায় সাজার রায়সহ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রমনা থানার মামলা সূত্র থেকে জানা যায়, 2011 সালের 19 এপ্রিল জামাত শিবিরের নেতাদের মুক্তির দাবিতে ঢাকার কাকরাইল এলাকায় স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, যাত্রীদের মারধর সহ চালকের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
হয়। 2012 সালের 4 নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার তৎকালীন এসআই মোহাম্মদ জাফর আলী। আদালত এই ঘটনায় বেশ কয়েকজন আসামির সঙ্গে কবির হোসেন সরকারকেও দোষী সাব্যস্ত করে। আদালত কবির হোসেন সরকারকে 147 ধারায় 1 বছর সশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা অনাদায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেয়। রায়ের পর গত 3 জানুয়ারি কবির হোসেন সরকারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তবে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও সংশ্লিষ্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেননি। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় কবির সরকারকে।